হ্যালো বন্ধুগণ, আমরা আবার চলে এসেছি একটা টানটান উত্তেজনাপূর্ণ রোমহর্ষক গল্প নিয়ে। আমাদের গল্পের পাঁচালীর আজকের নিবেদন ঠাকুমার ঝুলি। গভীর রাত, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। কালো মেঘ যেন পুরো আকাশটাকে চাদরের মতো ঢেকে রেখেছে। ছোট্ট গ্রামটা একেবারে নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে জোরালো হাওয়ার শব্দ আর মাঝে মধ্যে বিদ্যুতের গর্জন। এই সময়ে ঘরের ভিতরে বসে আছে দুই ভাই, অরণ্য আর অগ্নি। অরণ্যের বয়স 8 আর অগ্নির 10। অরণ্য হচ্ছে অগ্নির জেঠুর ছেলে, কিন্তু সম্পর্কের থেকেও তাদের বন্ধন যেন আরো গভীর। হঠাৎ করেই বাইরে এক ঝলক বিদ্যুৎ চমকাল। সেই আলোতে দুজনেই একটু চমকে উঠল। তারপর একে অপরের দিকে তাকিয়ে যেন একটাই কথা ভাবল, গল্প শোনা। দুজনেই দৌড়ে গেল তাদের ঠাম্মির কাছে। ঠাম্মির বয়স প্রায় 80, কিন্তু তার গল্পের ঝুলি এখনো ভরা। এই মেঘলা ঝোড়ো দিনে দুই ভাইয়ের একটাই শখ, ঠাম্মির মুখে গল্প শোনা। সপ্তাহে অন্তত একদিন তারা ঠাম্মির কাছে বসে গল্প শোনে। সেদিনও তার ব্যতিক্রম হলো না। দুজনের আবদার ফেলতে পারলেন না ঠাম্মি। আরে আচ্ছা আচ্ছা, থাম, বলছি। তিনি ধীরে ধীরে বলা শুরু করলেন। তো শোন আজকের গল্প। আজকের গল্প আমাদেরই গ্রাম, এই বিদ্রোহপুর, আর পাশের গ্রাম ধুমরডিহির। ঠাম্মি একটু থামলেন, যেন অনেক পুরনো স্মৃতি তিনি মনে করে নিচ্ছেন। তারপর আবার বলা শুরু করলেন। আজ থেকে প্রায় 60 বছর আগে ধুমরডিহিতে এক ডাক্তার থাকতেন। তিনি যার গায়ে হাত দিতেন সেই নিমেষের মধ্যে সুস্থ হয়ে যেত। আয়ুর্বেদিক ওষুধের ওপরে তার জ্ঞান ছিল অনবদ্য। তার ওষুধের কথা প্রায় 20 গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছিল। আর শুধু ধুমরডিহি নয়, আরো 3টি গ্রামে তিনি নিজে গিয়ে মানুষের চিকিৎসা করতেন। সেই 3 গ্রামের একটি ছিল আমাদের এই বিদ্রোহপুর। ঠাম্মির গলাটা ধীরে ধীরে নিচু হয়ে এলো। কিন্তু সমস্যা ছিল একটাই, বিদ্রোহপুর আর ধুমরডিহির মাঝখানে ছিল প্রিয়মাথা জঙ্গল। সেই জঙ্গলটা ছিল বেশ ভয়ঙ্কর। বিষাক্ত সাপ থেকে শুরু করে হিংস্র নেকড়ে আর বাঘ, প্রায় সব রকম বন্যপ্রাণীতেই ভরা ছিল এই জঙ্গল। দিনের বেলাতেও সে পথে কেউ যেত না, আর রাতের বেলায় তো নামও নিত না। খুব জরুরি না হলে কেউই সেই জঙ্গল পার হতো না, আর গেলেও কম করে 20 থেকে 25 জন একসাথে যেত। কিন্তু সেই ডাক্তার ছিলেন একদম অন্যরকম। তিনি শুধু আয়ুর্বেদ শাস্ত্রে নয়, তন্ত্রবিদ্যাতেও ছিলেন সিদ্ধহস্ত। তার নাকি বহু পিশাচ আর অশরীরী আত্মা বসে ছিল। তিনি যখন আসতেন তখন পালকি বয়ে আনত সেই বশ করা অশরীরীরাই। নিজেকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি সব সময় একটি তাবিজ পরতেন। বিদ্রোহপুরকে তিনি খুব ভালোবাসতেন। এখানকার মানুষের সরলতা তার মন জয় করেছিল, আর এখানেই থাকতেন তার প্রেমিকা, যাকে তিনি ভীষণ ভালোবাসতেন।
শুধুমাত্র তার জন্যই সপ্তাহে অন্তত একটি বার তিনি বিদ্রোহপুরে আসতেন। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত। এক পূর্ণিমার রাতে খবর এলো তার প্রেমিকা ম্যালেরিয়ায় আক্রান্ত। খবর পেয়েই তিনি দেরি করলেন না। সেদিন রাতেই তিনি প্রস্তুত হলেন বিদ্রোহপুর যাওয়ার জন্য। তন্ত্র মন্ত্র পড়ে তিনি তার বশ করা অশরীরীদের ডাকলেন। মুহূর্তেই পালকি এসে হাজির হলো। ডাক্তার পালকিতে উঠে যাত্রাও শুরু করলেন। ঠিক প্রিয়মাথা জঙ্গলের মাঝামাঝি পৌঁছতেই হঠাৎ তার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। চারপাশের বাতাস কেমন যেন ভারী আর অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। হঠাৎই তার মনে পড়ল সে আজ তার তাবিজটা পড়তে ভুলে গিয়েছে। ব্যাস, এরপরেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। এক মুহূর্তে চারপাশের অন্ধকার যেন জীবন্ত হয়ে উঠল। পালকি কেঁপে উঠল। তারপর হঠাৎই অদৃশ্য হাত তার গলা মুটকে দিল। মুহূর্তের মধ্যে পিশাচেরা তার শরীর ছিন্ন ভিন্ন করে ফেলল। পরদিন সকালে জঙ্গলের ধারে শুধু তার ছেঁড়া কাপড় আর রক্তের দাগ পাওয়া গিয়েছিল। তারপর থেকে আর কেউই রাতের বেলা সেই জঙ্গলের দিকে যায় না। ঠাম্মি চুপ করে গেলেন। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। অরণ্য আর অগ্নি চুপচাপ বসে আছে ঠাম্মির আঁচল শক্ত করে ধরে। ঠাম্মি বললেন, আজও পূর্ণিমার রাতে প্রিয়মাথা জঙ্গলে নাকি সেই পালকির শব্দ শুনতে পাওয়া যায়। এরপর কেটে গেছে প্রায় 10 বছর। বিদ্রোহপুর গ্রামের বোসপুকুর ঝিলের ঘাটে বসে আছে অরণ্য আর অগ্নি। বিকেলের হালকা বাতাসে ঝিলের জল দুলছে। চারপাশে অদ্ভুত এক নীরবতা। আর এই অদ্ভুত নীরবতাটাকে ভেদ করে অগ্নি বলল, ভাই চল গেম খেলি, তোর তো আবার নতুন ফোন। অরণ্য হালকা মন মরা হয়ে বলল, আরে আমিও খেলতাম, কিন্তু কালকে না একটা বড় কাণ্ড হয়ে গেছে। আর বাবার যে ফোনটা ছিল না, সেটা ফেটে গেছে। আর আমার ফোনের যা অবস্থা, এতে গেম খেলা মনে হয় না সম্ভব হবে। কি বলিস? এই তো কয়েকদিন আগেই জেঠু একটা নতুন মোবাইল কিনলো। অরণ্য মাথা নাড়ল। কি মডেল ছিল যেন? মোটরোলা সেট ছিল। অগ্নি কিছুক্ষণ চুপ করে রইল। হাসিটা কেমন যেন আটকে গেল তার ঠোঁটে। অরণ্য সেটা বুঝলেও কিছু বলল না। কিছুক্ষণ দুজনেই চুপচাপ এইভাবে বসে রইল। হঠাৎ অগ্নি লক্ষ্য করল অরণ্য যেন গভীর চিন্তায় ডুবে গিয়েছে। কি রে, কি এত ভাবছিস? অরণ্য চমকে উঠল, যেন ভুলেই গিয়েছিল অগ্নি তার পাশে বসে আছে। হঠাৎ করেই সে একটা প্রশ্ন ছুড়ে দিল। আচ্ছা, তোর কি মনে আছে ঠাম্মির বলা সেই ধুমরোডিহির গল্পটা? অগ্নি মাথা চুলকাতে চুলকাতে বলল, ও সেই ডাক্তারটার গল্প? তোর তো তাহলে মনে আছে দেখছি। মনে থাকবে না কেন ভাই? ওটাই তো ঠাম্মির শেষ গল্প ছিল। কথাটা বলেই অগ্নি একটু চুপ করে গেল। অরণ্যের মুখটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল। অবশেষে অগ্নি নিস্তব্ধতা ভেঙে বলল, ঠাম্মিকে খুব মিস করি জানিস তো, আর সাথে ঠাম্মির গল্পগুলো। তবে একটা জিনিস,
আমি আজও বুঝতে পারলাম না, জানিস তো। অগ্নি অরণ্যের দিকে তাকিয়ে বলল, কোন জিনিসটা? ধুমরোডিহি আর বিদ্রোহপুরের মাঝে তো কোনো জঙ্গল নেই, তাহলে ঠাম্মি কি আমাদের শুধু রূপকথা শুনিয়েছিল? আরে বাবা, ঠাম্মির বেশিরভাগ গল্পই তো ছিল রূপকথার গল্প। কিন্তু আমি এই গল্পটা না অনেকের মুখে শুনেছি, জানিস তো। সবাই বলে এটা নাকি সত্যি। যদি তাই হয় তাহলে সেই জঙ্গলটা কোথায়? অরণ্য কিছুক্ষণ চুপ করে রইল, যেন গভীর কিছু ভাবছে। তারপর ধীরে ধীরে বলল, ধুমরোডিহি আর বিদ্রোহপুরের মাঝে কোনো জঙ্গল নেই, এটা তো সত্যি। কিন্তু এই দুটোর মাঝে একটা বিশাল ঝিল আছে, সেটা নিশ্চয়ই তুই জানিস। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? ভালো করে ভেবে দেখ, আমরা এখন সেই ঝিলটার ঘাটেই বসে আছি না? অগ্নি একটু থমকে গেল। অরণ্য আবারও বলল, তুই কি জানিস ঝিলটার বয়স কত? কত আর হবে, ধর 60-70 বছর। একদম, এটাই তো আমার কথা। তুই কি বলতে চাস, এই ঝিলটাই আগে প্রিয়মাথার জঙ্গল ছিল? অরণ্য কোনো উত্তর দিল না, শুধু ঝিলের জলের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই ঝিলের মাঝখানে হঠাৎ গোল করে জল নড়ে উঠল, যেন কেউ নিচ থেকে উঠে আসতে চাইছে। দুজনেই চুপ করে তাকিয়ে রইল। দূরে কোথাও খুব আস্তে আস্তে কিন্তু স্পষ্ট পালকির ঘন্টার শব্দ ভেসে এলো। দুজনেই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। অরণ্যের বুকটা ধকধক করছে। দুজনেই কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। এইভাবেই কয়েক সেকেন্ড পার হলো। তারা খেয়াল করলো শব্দটা ধীরে ধীরে কাছে আসছে, আরও কাছে আসছে, আর সেই সঙ্গে ভেসে আসে একটা চেনা ডাক। কুলফি নেবে? কুলফি, ঠান্ডা ঠান্ডা কুলফি। দুজনেই একসাথে একে অপরের দিকে তাকালো। অরণ্য এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর হঠাৎই তারা জোরে জোরে হেসে ফেলল। বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। পাখিরাও একে একে সব নিজেদের বাসায় ফিরে যাচ্ছে। ওরা দুজনেও এরপর বাড়ি চলে আসলো। রাত তখন 10টা হবে। অগ্নি জানালার ধারে বসে ফোন ঘাঁটছিল। জানলা দিয়ে পূর্ণিমার চাঁদের কোমল আলো এসে তার মুখে পড়ছিল। চারপাশে এক অদ্ভুত নীরবতা। মাঝে মাঝে দূরে কুকুরের ডাক ছাড়া আর তেমন কোনো শব্দ শোনা যাচ্ছিল না। ঠিক সেই সময় অগ্নির ফোনটা হঠাৎ বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই দেখলো অরণ্যের নাম ভেসে উঠেছে। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে অরণ্যের উত্তেজিত গলা ভেসে এলো। হ্যালো দাদা, একটা হেভি ক্লু পেয়েছি রে। অগ্নি কিছুটা অবাক হলো, তারপর ভুরু কুঁচকে বলল, ক্লু? কিসের ক্লু? ওপারে অরণ্যের গলায় উত্তেজনাটা আরো বেড়ে গেল। আরে ঠাম্মির শেষ গল্পটার ক্লু তুই ভুলে গেলি? ওতে আবার কি ক্লু পেলি তুই? অরণ্য যেন আর অপেক্ষা করতে পারছিল না।
আরে, এই গল্পটা নিয়ে কয়েকদিন ধরে ঘাঁটাঘাঁটি করছিলাম, আর তন্ত্র সাধনার কিছু বইও পড়েছিলাম, আর সেখান থেকেই জানতে পারলাম তাবিজ বা গাত্রবন্ধন ছাড়া ভূতেদের কোনোভাবে ডাকা সম্ভব নয়। ঠিক এই কথাটা শোনার জন্য অগ্নি একেবারেই প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যে তার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। হৃৎপিণ্ডের স্পন্দন যেন 10 গুণ বেড়ে গিয়েছে তার। ঘরের ঠান্ডা হাওয়াটাও হঠাৎ কেমন যেন ভারী লাগতে শুরু করল। কিছুটা উত্তেজিত, কিছুটা আতঙ্কিত হয়ে সে বলল, তাহলে কি ভূতগুলোকে ডাকার পর কেউ বা কারা? তাহলে এতক্ষণ শুনছিলেন আমাদের গল্পের পাঁচালীর আজকের নিবেদন ঠাকুমার ঝুলি। তো কেমন লাগলো আপনাদের আমাদের গল্পটা? নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে অল বাটনটি অন করে দেবেন। তো আজকের গল্পের কথকের ভূমিকায় ছিল সুমন দাস, পোস্টার ডিজাইন ও স্পেশাল এফেক্টে উদয় সাউ, ঠাকুমার চরিত্রে শ্রেয়াদি, অরণ্য ও অগ্নির চরিত্রে উদয়ন ও সুদীপ্ত, আইসক্রিমওয়ালা অভিক কয়াল। তাহলে এখনকার জন্য এইটুকুই। আমরা আবারও ফিরে আসবো একটি নতুন গল্পের সাথে।